তারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা। পয়েন্টে পয়েন্টে হাসনাতকে ধরলে ও এক চুল নড়তে পারবে না। ও যে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল দেয়, চিল্লায়, ও তো জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম মিটিং করছে শ্রমিক লীগ নেতার বাসায়। ও 1 টাকার জালিয়াতির কথা বলে, 1 টাকা। তারপরে এই যে চট্টগ্রামের চশিক মেয়র নির্বাচন করেছিল আওয়ামী লীগের থেকে, ও চশিক মেয়রের বাসায় কেন গেল? এবং ও যে ইফতার আয়োজন করছে, চশিক মেয়রের ছবি লাগানো, নাম লাগানো, পানির বোতল দিয়ে করছে। 1 টাকার দুর্নীতি। ওরা কি ইফতার খায় নাকি টাকা চাবায় খায়? আমি জিজ্ঞাসা করছি। হিসাব দিতে পারে নাই ওরা, তা নিয়ে হিসাব যখন আমরা জিজ্ঞাসা করি, ওরা বলে যে ইউটিউবে দেখেন। হাসনাতরা চ্যালেঞ্জ করে 1 টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে, সংসদ থেকে বের হবে, আর এমপি থাকবে। নিয়ন্ত্রণ করছে এই সাজিসরা, এই হাসনাতরা। 600 শিশু মারা যাওয়ার সঙ্গে জড়িত কারা? আবার বাহাদুরি করে 1 টাকা কেউ যদি বের করতে পারে দুর্নীতি, তুমি রাজনীতি করো, তুমি কাজকর্ম করো না, তুমি তো বাতাস খেয়ে বেঁচে আছো। ওরা যে আজকে বলে যে 1 টাকা দুর্নীতি করলে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে এই হাজার হাজার কোটি টাকা কে দুর্নীতি করেছে? এই হান্নান মাসুদ, এই আপনার হলো হাসনাত আব্দুল্লাহ, এই আসিফ, এই নাহিদ, এরাই তো সবকিছু মিলায়ে। ওয়াসার দুর্নীতির কথা কে জানে না? নাহিদের নাম সিরিয়ালে কয়েকটা করে রয়েছে, আসিফের নাম রয়েছে, কার নাম নাই? এক একজনের পিএস, এপিএস, কত বড় বড় টাকা জালিয়াতির মামলা হলো। পাঠ্যপুস্তক যে আমরা প্রত্যেক বছর জানুয়ারি মাসে পাই না, অথচ এদের লুটপাটের কারণে, এই যে সার্জিসদের লুটপাটের কারণে পাঠ্যপুস্তকের আমরা হলো সেই জুলাই মাসে গিয়ে পাঠ্যপুস্তক পেয়েছি। এবং সেই পাঠ্যপুস্তকের কাগজ কেনার ক্ষেত্রে জালিয়াতি তা বের হয়েছে না, নাকি বাকি আছে এখনো? এগুলো কোনো জবাব দিতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 600 শিশু মারা গেছে। কাকে দায়ী করব? কাকে দায়ী করব? কারা সারা দেশে মাস্তানি করেছে? কারা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে? এই সার্জিসরা, এই হাসনাতরা, এরা নিয়ন্ত্রণ করছে না? তাহলে 600 শিশু মারা যাওয়ার সঙ্গে জড়িত কারা? আবার বাহাদুরি করে 1 টাকা কেউ যদি বের করতে পারে দুর্নীতি, তুমি রাজনীতি করো, তুমি কাজকর্ম করো না, তুমি তো বাতাস খেয়ে বেঁচে আছো। এবং তোমাকে সবাই বাসায় গিয়ে গিয়ে দুর্নীতি ছাড়া এমনি টাকা দিয়ে আসে। ওরা তো ত্রাণের হিসাব দিতে পারে নাই। ওরা ত্রাণের হিসাব যখন আমরা জিজ্ঞাসা করি, ওরা বলে যে ইউটিউবে দেখেন। হাসনাতরা চ্যালেঞ্জ করে 1 টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে, সংসদ থেকে বের হবে, আর এমপি থাকবে না। আরে ওরা তো ত্রাণের হিসাব দিতে পারে নাই। ওরা ত্রাণের হিসাব যখন আমরা জিজ্ঞাসা করি, ওরা বলে যে ইউটিউবে দেখেন। তো ইউটিউবে গেলে আমরা কি পাইলাম? ইউটিউবে গিয়ে দেখলাম টিএসসিতে যে ত্রাণের জন্য কাপড় চুপড় যা আসছিল তারা কেজি দরে বিক্রি করে দিছে। সেগুলো কাপড়ওয়ালারা নিয়ে মাঠে শুকাইতে দিছে। আমরা কি ভুলে গেছি? একটা রিক্সাওয়ালা তার টাকা দিছে, একটা গৃহবধূ কানের দুলটা খুলে দিছে, নাক ফুল খুলে দিছে বন্যা ত্রাণের জন্য। সেই টাকাটা তারা দেয়নি, তসরুপ করেছে। যেই সময় মানুষের গলা পর্যন্ত পানি, মানুষ মারা যাচ্ছে বন্যার পানিতে, সেই সময় বন্যার জন্য নেওয়া ত্রাণগুলো না দিয়া পরবর্তীতে বলতেছে সরকারি তহবিলে দিছে। তো তহবিলে তো কিছু দিছো, সেই তহবিলের টাকা ফেনী এবং নোয়াখালীর মানুষকে জিজ্ঞাসা করছি, লক্ষ্মীপুরের যারা আছেন, আপনারা কি 2 পয়সা পাইছিলেন হাসনাতদের এই টাকা? জিজ্ঞাসা করছি। তো এগুলোর উত্তর দিতে পারবে না। সততার মানদণ্ড কথা বলতেছে, বিভিন্ন প্রকল্পের কথা বলে কয়েকশো কোটি টাকা নিয়েছে তার এলাকায়। পয়েন্টে পয়েন্টে হাসনাতকে ধরলে ও এক চুল নড়তে পারবে না। ও যে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল দেয়, চিল্লায়, ও তো জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম মিটিং করছে শ্রমিক লীগ নেতার বাসায়। ও 1 টাকার জালিয়াতির কথা বলে, 1 টাকা। তারপরে এই যে চট্টগ্রামের চশিক মেয়র নির্বাচন করেছিল আওয়ামী লীগের থেকে, ও চশিক মেয়রের বাসায় কেন গেল? এবং ও যে ইফতার আয়োজন করছে, চশিক মেয়রের ছবি লাগানো, নাম লাগানো, পানির বোতল দিয়ে করছে। 1 টাকার দুর্নীতি। ওরা কি ইফতার খায় নাকি টাকা চাবায় খায়? আমি জিজ্ঞাসা করছি। এই যে ইফতার পাতা পিছু 1200 টাকা, কোটি কোটি টাকা নিয়ে ইফতার আয়োজন করলো, এটা কি জুলাইয়ের স্প্রিট? যে ব্যবসায়ীদের মব সৃষ্টি করে টাকা লুটপাট কইরা এইরকম ভাবে ইফতার আয়োজন করতে হবে? তারা আজকে চ্যালেঞ্জ ছড়ে, কত বড় ভয়ঙ্কর সাহস! লুটপাট কইরা ভাসায় দিয়া, শত শত গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মপ কইরা বন্ধ করে দিয়া ওরা সততার চ্যালেঞ্জ দিচ্ছে। শত শত শিক্ষকের চাকরি কায়রা নিয়ে ওরা সততার চ্যালেঞ্জ দিচ্ছে। শত শত ব্যাংকারকে ব্যাংক থেকে বের করে দিয়ে ওরা সততার চ্যালেঞ্জ দিচ্ছে। এইরকম চ্যালেঞ্জ দেওয়া কতটুকু যৌক্তিক আপনাদেরকে জিজ্ঞাসা করছি। বাংলাদেশ নিয়ে চীন এবং ভারতের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে
যেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী চীনে সফর করছেন এবং 17টি বা 20টির মতো বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন, সেই সময় ভারতের প্রতিনিধিরা বাংলাদেশে এসে ঘোষণা দিচ্ছে যে ভিসা যে বন্ধ ছিল সেই ভিসাটা খুলে দেওয়া হলো। ভিসা বন্ধ থাকা খুলে যাওয়া এই বিষয়ে অনেক রকম ব্যাখ্যা আছে, লাভ লস। বস্তুত ভিসা বন্ধ থাকায় গত 2 বছরে ভারত টের পেয়েছে যে তাদের অর্থনীতি কতটুকু পঙ্গু হয়েছে। তাদের দোকানদাররা নাক হয়েছিল, হাসপাতালগুলো রোগী পায়নি, হোটেলগুলো, আবাসিক ব্যবস্থাপনা, পর্যটন খাত সবকিছু মিলিয়েই একটা যাতা অবস্থা ছিল। তো এইটা একটা বিষয় যে ভারতের ক্ষতি, কিন্তু বাংলাদেশের ক্ষতিও কম হয়নি এখানে। বাংলাদেশের ক্ষতি বলতে আমাদের প্রচুর পরিমাণে ছেলে পেলে ইউরোপ সহ আপনার হলো বিভিন্ন দেশে যাওয়ার জন্য দূতাবাস নাই, যেমন দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য ভারত হয়ে যেতে হবে। তো এইরকম দেশগুলো যেগুলো আছে সেগুলোতে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে সেগুলোতে টার্ন ওভারটা কমে যায়। অর্থাৎ বাংলাদেশের স্টুডেন্টরা বিভিন্ন স্টুডেন্ট ভিসা সহ বিভিন্ন কর্মের জন্য ভারতীয় পন্থায়, ভারতের মধ্য দিয়ে যে আপনার হলো ব্রিজিং করে বিভিন্ন দেশে যাওয়া, সেটা প্রায় বন্ধের কাছাকাছি ছিল, এরকম একটা অবস্থা। তো এটা আমাদের একটা আশা ছিল বাংলাদেশে সেই সকল দূতাবাস গুলো খুলবে যেগুলো বাংলাদেশে নাই, যেসব দেশে বাংলাদেশে প্রবাসীরা যায় কিন্তু ভারত হয়ে যেতে হয়, ভারতের মাধ্যমে ভিসা আবেদন করতে হয়। তো এই বিষয়গুলোতে বাংলাদেশেরও অনেক ক্ষতি হয়েছে দুই পক্ষেই। কিন্তু এখন যেটা হলো যে ঠিক তড়িঘড়ি করে মাননীয় প্রধানমন্ত্রী যখন সফর করছিলেন চায়না, তখন ভারত এসে বলতেছে যাও ভিসা সমস্যার সমাধান করে দিলাম। ঠিক আছে, তো এই আর কি একটা অবস্থা। সত্যিকারের একজন আমার এই সফরের বিষয়ে যদি অভিমত জানান যে আপনার অভিমত কি, তাহলে আমি বলবো যে বাংলাদেশের মানুষ তাদের স্বপ্নে, মননে, লালনে একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখে আসছিল দীর্ঘদিন ধরে, যে বিশ্ব পরিমণ্ডলে যেখানে যাবে সেখানে অনেক সম্মানিত হবে। সেটা বিএনপির একজন প্রধানমন্ত্রী তার জন্য না, বাংলাদেশের প্রতিনিধিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বিএনপির প্রধানমন্ত্রী না, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে অনার করতেছে, সম্মান করছে সবাই মিলে। এইটা এই যে আপনার হলো বন্ধু নামে যে গানটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছাড়লো, এইটা এতটা সহজ না মনে হয়। অথবা অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে বন্ধুসুলভ আচরণ করা, এক্সপোজ করা, হ্যাঁ বন্ধুত্ব তো থাকে, কূটনৈতিক থাকে, কৌশল থাকে, এভাবে এক্সপোজ করাটা আমি অভিভূত হয়েছি যে অনেকদিন পরে আমরা একটা প্রধানমন্ত্রী পাইলাম যে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, সেখানে আমাদেরকে খুশি করছে, তার তার মুভমেন্ট আমাদেরকে আলোড়িত করছে। এবং চায়নাতে যে গেলেন সেখানে কি কি ঘটলো, যে সমঝোতা স্মারকগুলো হচ্ছে, তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশের বেশ বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে কাজ হচ্ছে যেটা চায়নার মাধ্যমে হবে এখানে, সেই বিষয়গুলোর চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক, চেরি নামে একটা গ্রুপ আছে যারা অটোমোবাইল নিয়ে কাজ করে, তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। এবং আরও বেশ কিছু চাইনিজ যে বিনিয়োগকারীরা আছে তাদেরকে নিয়েও একটা মিটিং হয়েছে, সেখানে বিভিন্ন প্রতিশ্রুতি আছে। তো বাংলাদেশকে যদি আগায় নিতে চান, তো কিভাবে কোনো কিছু তৈরি করতে হয়, প্রসেস ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রযুক্তির কথা বলছি আমি, সেই ডেভেলপমেন্টটা যদি আমরা এখানে যদি কোনোভাবে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে চায়নাকে একটা ইপিজেটের জায়গা দেওয়া হয়েছে, এটা আগেই দেওয়া হয়েছে কিন্তু সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা, জাপানকে জায়গা দেওয়া হয়েছে সেটাকে সঠিকভাবে, জাপানিজ ইপিজেট, সেটাকে সঠিকভাবে কাজে লাগানো, এই বিষয়গুলো যদি সত্যিকার অর্থে হয় তাহলে সুন্দর। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন চায়নাতে আছেন সেই সময়টাতে যতটা না উনি চায়নার সাথে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেছেন, তার চেয়ে বেশি ওইখানের স্থানীয় উদ্যোক্তা, স্থানীয় বিনিয়োগকারী, স্থানীয় বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, তাদের সাথে কমিউনিকেশনটাতে বেশি আগ্রহী। সে আলাদা আলাদা গ্রুপের সঙ্গে মিটিং করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে উনি আসলে মাইনিং করছেন যে ওনার কোন জায়গায় বেকারত্ব দূর হবে, কোন জায়গায় প্রযুক্তিগত ঘাটতি দূর হবে, কোন জায়গায় দেশে একটা কারখানা হবে, এই জায়গাটা যে মাইনিং করা, হ্যাঁ যে আমরা মাইনিং করে বলি না স্বর্ণ খুঁড়ে বের করা, স্বর্ণ খোঁজা, তো ওই রকম ভাবে উনি মাইনিং করতেছেন রিসোর্স বিদেশের মাটিতে গিয়ে। আর মালয়েশিয়ার ক্ষেত্রে অনেকে নগদ নগদ প্রাপ্তি, যে মালয়েশিয়াতে এখনই প্রবাসীরা যাবে। গুরুত্বপূর্ণ হলো উনি যখন ছিলেন সেই অবস্থাতেই
প্রায় 80 জনের মতো বন্দি শ্রমিক, তাদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে, জাস্ট ওনার সম্মানেই বন্দি করে দেওয়া হয়েছে।